দেখতে গেলে আমার ইতিহাসের যে সামগ্রিক যে চেহারাটি, সেই চেহারাটি ধরতে হবে। উৎস কিন্তু একটা জায়গা থেকে শুরু হয় না, উৎসের জায়গার কিন্তু অনেক ভেতরের, অনেক গভীর। স্পষ্ট বলেছেন যে আপনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছেন না আমাকে, না না, আমার সঙ্গে সাংবিধানিক অধিকার কিন্তু আপনি ভালো। রাজনৈতিক কর্মকাণ্ড না দেওয়ার তো কোনো কথা নয়। রাজনৈতিক কর্মকাণ্ড আমরা তো বলি না দেওয়ার কথা না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে দেওয়া হয় না, দেওয়া হয়েছে সেটাও সত্যি। আবার যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনের অনেকগুলো ঘটনাগুলো ঘটেছে, সেগুলোও সত্যি। অনেকগুলো যে জিনিসগুলো খালেদ, তুমি একজন সাংবাদিক হিসেবে তুমি জানো যে ভেতরের ঘটনাগুলো কি, কিংবা আমার সাংবাদিক হিসেবে কিন্তু আমাকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। খালেদ যদি একটু যোগ করতে পারি, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো? আমরা আসলে একটা প্রথম বিরতি নিয়ে আসি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর শামীম রেজা, আপনি নিশ্চয়ই বলবেন, আমাদের দর্শকরা অনেক মতামত পাঠাচ্ছেন, আমি একটি বাছাই করা মতামত একটু পড়তে চাই, দুইটি আসলে। একজন আইনজীবী উনি বলছেন যে বিএনপি একটি রিট পিটিশন ফাইল করতে পারেন তার যদি সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে বলে আপনি মনে করেন। এটি জনাব আমানুল্লাহ কবির আপনাকে উদ্দেশ্য করে উনি বলছেন যে এটি করলে হাইকোর্ট তার পরিপ্রেক্ষিতে কি বলেন সেটি আমাদের দেখার আছে। আর দর্শকদের একটা বড় অংশ মনে করছেন যে যদি কথা বলা হয়, আলোচনা করা হয়, তাহলে সমস্যাটা কোথায়? এটা রাজনৈতিক ইস্যু নাই বা হলো। আমি যে জায়গাটা খালেদ আমার মতো করে স্পষ্ট করতে চেষ্টা করছিলাম, সেটা হলো এই পরিস্থিতিটা নিঃসন্দেহে রাজনৈতিক। এর স্বল্প মেয়াদী বলি, দীর্ঘমেয়াদী বলি, দুটো সমাধানই রাজনৈতিক, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তো কোর্টের একটা পর্যবেক্ষণ বা কোর্টের একটা জানতে চাওয়া বা নির্দেশনাটাকে আমরা সবকিছু কেন ধরছি? একটা কোর্ট তো সবকিছু করবে না, এবং সে যে অংশটুকু স্পেসিফিক জানতে চাইছে, যদি আপনি ধরেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাচ্ছে না, এসএসসি পরীক্ষার মতো পরীক্ষা চানো, তো কোর্ট সেখানে জানতে চাইতেই পারে। সহিংসতার মাত্রা এমন পর্যায়ে পড়ে গেছে, সে জানতে চাইতে পারে। এখন আমি বাংলাদেশের উদাহরণটা সংবেদনশীল হতে আমি যদি একটু অন্যভাবে উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, যে আমরা যে আদর্শ প্রত্যাশাটা কোর্টের কাছে করি, সর্বোচ্চ আদালতের কাছে করি, সেটা বাস্তবে সবসময় ঘটে না। যেমন ধরুন দক্ষিণ কোরিয়ার একসময় দীর্ঘ সামরিক শাসন ছিল, ভয়ঙ্কর রকম দুর্নীতি ছিল। দক্ষিণ কোরিয়ার কোর্ট এগিয়ে আসতে দীর্ঘ সময় লেগেছিল তার বিরুদ্ধে কথা বলতে। আপনার আরো একটা দিক, এই যে থাইল্যান্ডের যে পরিস্থিতি রাখালেন, সেখানে কি কোর্ট এসে বলছে যে তুমি অগণতান্ত্রিক ভাবে এখানে ইন্টারভেন করেছো? এটা আদর্শ প্রত্যাশা। আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আজকে হাইকোর্ট যে রুলটা জারি করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেটা একটু রিডান্ডেন্ট মনে হয় কিনা? মানে কোর্টের এই অর্ডারের জন্য কি সরকার বসেছিল, না সরকার বসে আছে যে নৈরাজ্য বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ? আমি যেটা বলতে শেষ করেন হলো কি, আমি কথাটা বলেছি, আর স্পষ্ট করে আমি কথাটা বলেছি অলরেডি। কোর্টের অর্ডারের পরে তার বাড়তি কোনো শক্তি প্রয়োগ করা যাবে না। আপনার অলরেডি যেটা মানে সিভিলিয়ান হিসেবে যেটা যে ফোর্সটা ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু অলরেডি করা হচ্ছে। আপনার পুলিশ করা হচ্ছে, র্যাব করা হচ্ছে, বিজেপি করা হচ্ছে, সবই করা হচ্ছে, তাই না? আনসার করা হচ্ছে, সবই করা হচ্ছে। কোর্টে কার্যকর পদক্ষেপ নিতে বলছে। এই কথাটা কিন্তু আমি ব্যাখ্যা কি আমি জানি না, কি কার্যকর পদক্ষেপ আরো আছে এটা আমি জানি না। আরো কি কার্যকর পদক্ষেপ নিতে পারে? আবেদ ভাইয়ের কাছে যে, আবেদ ভাই কথাটা শেষ করে দিচ্ছি, কথাটা শেষ করলে আপনি ওনার সাথে কথাটা বলতে সুবিধা পাবেন। এখন কার্যকর পদক্ষেপ আর কি হতে পারে, তাই না? এটা একটা প্রশ্ন থাকে। একমাত্র এরপরে যে কোনো যদি কিছু থাকে তাহলে মিলিটারি নামাতে পারে, মানে সামরিক বাহিনী নামাতে পারে। এরপরে এটা হলো মানে সেটা হলো সর্বশেষ একটা ব্যাপার, সেখানে আবার অনেকগুলো প্রশ্ন আছে। যাই হোক, আমার যে কথাটা সেটা হচ্ছে মানে আপনি যে এই যে মানে যেটা মানে আমাদের একজন শ্রোতা যে কথাটা বলেছেন, দর্শক যে কথাটা বলেছেন, আমি কিন্তু একটা জিনিস মনে করি আমাদের দেশে কিন্তু এটা হয়তো কোর্ট আমার উপরে বিরক্ত হইতে পারে, অনেক কিছুই করতে পারে। আমাদের দেশে আমি বলবো, এবং আমি লিখেছিও, যে অনেকগুলো কোর্টের অনেকগুলো রায় এইগুলো কিন্তু আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। সুতরাং সমাজে অস্থিরতা সৃষ্টি করে এরকম ঘটনা ঘটেছে, কোর্টের রায়ে হয়েছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করা উচিত আমাদের। এবং আমি কথাটা কমপ্লিট করে দিচ্ছি, মানে আমি সেন্টেন্সটা কমপ্লিট করি। এখানে একটা তো আমি যে একটা অংশ হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক সংকটকে বাদ দিয়ে খালি যদি আপনি এইটাকে যদি মোকাবেলা করতে যান, তাহলে আপনি কিছুক্ষণ আগে বললেন সেটা কিন্তু
মানে একটা সমাধান আসবে না। এটা সামগ্রিকভাবে আপনি সাপ্রেস করে রাখতে পারেন Right. একটা, কিন্তু এটা কিন্তু সমাধান হবে না। তবে আমাদের একটু খেয়াল করা দরকার, জনাব আমানুল্লাহ কবির, কোর্টের কাছে প্রশ্ন ছিল যে এতে আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। 102 নম্বর আর্টিকেলের দিকে কোর্ট এই প্রশ্নটা সবার কাছে করেছেন, মানে সরকারের কাছে করেছেন, রাজনীতিবিদদের কাছেও করেছেন। আপনারা মনে করেন কিনা যে এটা আসলে ক্ষুণ্ণ হয়েছে কিনা? কোর্ট এখানে কোনো রায় দেন নাই, কোনো ভিউ নেন নাই, কিচ্ছু করেন নাই। আসলে একটা জায়গায় কিন্তু কথা বলেছেন না, একদমই এই রুল জারি করা মানে না, কিন্তু এখানে নয়। প্রশ্ন করা যে আপনি এটা, যেটি ডক্টর শামীম রেজা বলছিলেন যে মানে কোর্ট জানতে চাওয়া, অ্যাবসলিউটলি জানতে চেয়েছেন, জানতে চাওয়া, এবং মানে আমি একটা খুব জায়গায় সাধারণ ভাষায় শুধু- বলেছি, আমার কাছে তাই মনে হয়। Absolutely, না, রুল তাই, নির্দেশ আসছে, রুল তাই। নির্দেশটা একটা হয়েছে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নে, সে জায়গাটায় কোর্টের নির্দেশটা আছে। আমি আদালত নিয়ে এত কঠিনভাবে ভাববো না, যেটা আমানুল্লাহ কবির বলছেন। যে জিনিসটাকে আমি বলতে চাচ্ছি যে আসলে যে রাজনৈতিক সংকটের যে ব্যাপারটি হচ্ছে, হ্যাঁ, যে কোনো কিছুর পেছনে তো রাজনৈতিক বিষয় থাকেই। আমাদের এখানে রাজনীতির বাইরে তো আর আমরা কোনো কিছু ভাবি না। যখন একটি রাজনৈতিক দল কিংবা একটি জোট যখন একটা কর্মসূচির বিষয় নিয়ে কথা বলেন, সেটাও একটা রাজনৈতিক বিষয় নিশ্চয়ই, কিন্তু কার্যক্রমটা কতখানি রাজনৈতিক, কার্যক্রমটা কতখানি মানুষের সঙ্গে মানবিক যে সম্পর্ক স্থাপনের সহায়ক, সেই জিনিসটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদালত যে বিষয়টি এই জায়গাটায় সবাইকে প্রশ্নটা করেছে, যেটা কেন এই জিনিসটি বেআইনি ঘোষণা করা হবে না। আজকে স্বাধীনভাবে আন্দোলন করার যে ব্যাপারটি, এখানে আমি খালেদ, তুমি একটি কথা বলেছো যে হ্যাঁ, রাজনীতি করার তো অনেক কিছুই করতে দেওয়া হচ্ছে না কিংবা হচ্ছে। আমরা কতগুলো জিনিস দেখি না কেন? আমরা সময়গুলোকে বিবেচনা করি যে কোন কোন সময় আমার এখানে হরতালগুলো হয়। আমরা হিসাব করি যে কোন কোন কারণগুলো এখানে হরতালের কিংবা আন্দোলনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আন্দোলনের একটা নিজস্ব নিয়ম থাকে। আন্দোলন তো আমরাও করেছি। একটা জিনিস হচ্ছে কি, সেই গান্ধীজি যখন তার আন্দোলনের ক্ষেত্রে গিয়ে দেখলেন, ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে যখন দেখা গেল যে 11 জন পুলিশ অফিসারকে মেরে ফেলেছে, পুলিশ ইয়েকে মেরে ফেলেছে, তিনি সেই আন্দোলনটাকে বাতিল করে দিলেন, সেদিকে গেলেন না। অর্থাৎ গণতান্ত্রিক নিয়ম একটা আছে, যিনি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে কিন্তু মানে 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 এই যে মহাত্মা গান্ধীরে আপনি স্মরণ করলেন, কিন্তু আপনি যদি নিকট অতীতে, কেননা আওয়ামী লীগকে স্মরণ করেন 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ আন্দোলন করছিল, তখনকার আন্দোলনের নিয়ম কি ছিল? এই একই রকম নিয়মিত না ছিল। আন্দোলনের একই রকম নিয়ম মানে কি? আন্দোলন, আমি বলি, আন্দোলন সবসময় আমরা যখন করেছি আইয়ুব বিরোধী আন্দোলন, সে আন্দোলনটা আমরা করিনি সেই সময়, কিংবা 62 সালে আমরা যে সেই নিয়ম তো 96 সালে এসে অনুষ্ঠিত হয় নাই। না, আন্দোলনের তার ক্যারেক্টারটা কিন্তু আন্দোলনে একভাবে আছে, সেখানে কোনো সহিংসতার বিষয়টি থাকে না। ওই সময় কোনো সহিংসতার বিষয়টি ছিল না, কিন্তু তার পরবর্তী পর্যায়ে সহিংসতাটা কখন এসছে? আমার নির্বাচন হয়েছে, সহিংসতা হয়েছে, নির্বাচন পরবর্তী কারণে আমার কেন পক্ষে যায়নি, তার জন্য সহিংসতা হয়েছে। সহিংসতা তো হচ্ছে। এখন সহিংসতা যখন রাজনীতির অনিবার্য অংশ হয়ে যায়, তখন কিন্তু সেটা বিপজ্জনক। আমার মনে হয় যে এই বিষয় নিয়ে নিশ্চয়, কিন্তু প্রফেসর শামীম রেজা, আমি আপনার কাছে যাওয়ার আগে আমানুল্লাহ কবির ভাইয়ের কাছে একটা ছোট্ট বিষয়ে একটু মতামত জানতে চাইবো। এটা আমাদের দর্শকদের, অনেক দর্শকের প্রশ্ন, আমার মনের আসলে এটা অনেক বড় প্রশ্ন। রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হলে আমি অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি নিব কিনা, যেই কর্মসূচির ফলে, লাগাতার যে কর্মসূচির ফলে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়, সর্বোপরি আমরা যে কোনো মানুষ যে কোনো সময় মরে যাই, এইটার জবাব এইটা কিনা? এটা আপনি যেটা বললেন, হঠাৎ করে মাঝখানে একটা প্রশ্ন করলেন। জি, আপনি তো এর একটা ধারাবাহিকতা আছে। তো আজকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পরিস্থিতির ধারাবাহিকতা আছে না? কখন থেকে কিভাবে সৃষ্টি হয়েছে, একটা ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতায় আসে, শুনেন, ধারাবাহিকতায় আসে, এটা এখানে কালমিনেট করেছে। তো কাজে আপনি যে হঠাৎ করে মাঝখানে বলেন, নিঃসন্দেহে আপনি ধরেন, আমি তো আগেই বললাম যে আপনি, আমাদের কনস্টিটিউশন গণতান্ত্রিক অধিকার দিচ্ছে আন্দোলন করার, কিন্তু ভায়োলেন্স করার অধিকার দেন। এই কথাটা আমি কিন্তু আগেই বলেছি, প্রথমেই বলেছি, তাই না? এই অধিকার নাই এখানে আমার। আপনি কিন্তু এটা অনেক সফটলি বলছেন, আপনি এটাকে জাস্টিফাই করছেন, কিন্তু এটা কি কোনোভাবে জাস্টিফাই করার মতো? কিসের? আপনি এইটা বলার সময় আবার বলছেন পুলিশ গুলি করে মানুষ মারছে, এটা বলার সময় আবার বলছেন পুড়িয়ে মারার আগেও ঘটনা ঘটেছে। না না, এটা যা ঘটছে 41 দিন টানা অবরোধ, আপনি কিন্তু আমার কথাটা ঠিক মতো ইন্টারপ্রেট করছেন না। আমি বলছি কনস্টিটিউশনের কথা, যখন বলছি তখন এই কথাগুলো বলেছি। কনস্টিটিউশনে আপনার
আমি বলছি যে ভায়োলেন্সের কথা বলছি, যে এটা ভায়োলেন্স যখন অনুমোদন করে না কনস্টিটিউশন, তেমনি যখন আপনি বিনা বিচারে কাউকে গুলি করে মারেন, এটা অনুমোদন এই তেমনিটা কেন বলা দরকার? এর বলা দরকার আছে, বলা দরকার আছে, না 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 বলা দরকার আছে, নো 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 আমি নো 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 আপনি ওইটা ভুল ব্যাখ্যা করলে হবে না। আপনি কি হয়, আপনি এখন কি হয়েছে, এখন হয়েছে আপনাকে বেগম জিয়াকে জনসভা করতে দেওয়া হয়নি, কার্যালয় থেকে বাইরে হতে দেওয়া হয়নি, তার ফলাফল কি হচ্ছে? এটা লাগাতার আপনি না না আপনি না আমার কথা শুনেন, আমার কথা না শুনলে আমার কথা তো বুঝবেন না। জি, আপনি এখন যেটা হচ্ছে, আপনি যেটা মানে সরকার বিরোধী দলগুলো যেটা করছে, তারা অস্ত্র ব্যবহার করতেছে, তাই না? তাই তো, তারা অস্ত্র ব্যবহার করতেছে, তারা সন্ত্রাস করতেছে, এটা করতেছে। আবার এটা হলো দলীয় সন্ত্রাস, দলীয় সন্ত্রাস করতেছে। আবার সরকার যখন এই সন্ত্রাসকে মোকাবেলা করছে, তখন কি করছে? তখন অস্ত্র ব্যবহার করছে। মানে সেইটা কেন আপনি বলতেছেন? মানে কোন পরিসংখ্যানের ভিত্তিতে আমি বলছি কি জন্য, জি, আমি বলছি এই কারণে, জি। ওই যে আপনি কিছুক্ষণ আগেই বললেন কেন আলোচনা হবে না।